আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। গত ক্লাসে একটা এক্সরে লেকচার নিয়েছিলাম, যারা করেছো তাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে আমাদের শুধু আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অর্থাৎ রিকেটস এবং নিউট্রিশনাল রিকেটস, স্কারভি এবং থ্যালাসেমিয়ার কিছু এক্সরে দেখিয়েছিলাম। তো ওখানে আমরা যারা ক্লাস করেছো তাদের নিশ্চয়ই মনে আছে। আজকে আমরা চেস্ট এক্সরে রিলেটেড যেসব এক্সরে গুলা, তাও অনেক বাকি থাকবে, তো ম্যাক্সিমাম কভার করতে চেষ্টা করবো। তবু অনেক কিছু বাকি থাকবে, ইভেন এমবিবিএস লেভেল। আমি পরে বলবো কি কি বাকি রইলো, তবে আমি দেখাচ্ছি অনেকগুলাই এক্সরে এখানে কালেকশন দেখানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করি। আচ্ছা, আমরা আজকে চেস্টের মধ্যে থাকবো। হ্যাঁ, নর্মাল একটা এক্সরে চেস্টে আমরা কি কি দেখি, আরো মেথডিক্যালি আমি পরে বলবো। এখানে আমরা দেখি হলো একটা ট্রাকিয়া এন্ড দি ব্রঙ্কাই, দেখি ডায়াফ্রাম, দেখি হার্ট এন্ড গ্রেট ভেসেলস, লাংস ফিল্ড গুলা দেখি। কিভাবে দেখবো সেটা আমি বলবো। দুটো অ্যাঙ্গেল দেখি, কার্ডিওফ্রেনিক এন্ড কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেলস অন বোথ সাইড, এবং চেস্ট ওয়ালটা অ্যাজ এ হোল দেখি। এখন আমরা আবার এটাকে একটু মেথডিক্যালি পরে বলছি। তবে আমরা যেটা ইনভেরিয়েবলি, আমরা ইভেন আমিও ওয়ার্ড রাউন্ডের সময় সোজা একটা হাতের উপর এক্সরে নিয়ে কোনো মতে একটু লাইট পেলে সেখানে দেখার জন্য চেষ্টা করি। বাট দিস ইজ নট দি সিস্টেম টু সি অ্যান এক্সরে। ইট শুড বি অন দি ভিউ বক্স, অর্থাৎ তোমাকে ভিউ বক্স ব্যবহার করতেই হবে, নাইলে ফাইন্ডিংস অবশ্যই তুমি মিস করবে, এতে কোনো সন্দেহ নাই। এবং হাতে নিয়ে ভিউ বক্সে নিবা, এবং প্লেসমেন্ট অফ দি এক্সরে, কারণ তোমাকে যদি ভাইভাতে দেয়া হয়, হাতের মধ্যে তোমাকে দেয়া হলো এক্সরেটা, এখানে আমি ভাইবার সমস্যাগুলো বলবো। অসপিতেও এইসব এক্সরে থাকবে এবং ভাইভাতেও থাকবে। তো ভিউ বক্সে নিবা, এবং অবশ্যই প্লেস করার আগে রাইট এন্ড লেফট দেখে নিবা। আর এখানে এজ এন্ড সেক্স কোনো কোনো ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যখন প্র্যাকটিক্যাল লাইফ অর্থাৎ ডাক্তার হয়ে যাবা, তখন কিন্তু ডেটটা দেখা ইম্পর্টেন্ট। কেননা কিছু কিছু এক্সরে কিছু সিকোয়েন্স থাকে। আজকে একটা করলে তার প্রোগ্রেস ইমপ্রুভমেন্ট দেখার জন্য 7 দিন পরে একটা করলে, বা একটা ইমার্জেন্সি অ্যারাইজ করছে, সেটার সাথে আগেরটার কোরিলেশন, সেগুলা বিভিন্ন ধরনের প্রবলেম চলে গেল না নতুন করে আসলো, সেটা দেখার জন্য সিকোয়েন্স অফ এক্সরে দেখা লাগে। এর জন্য ডেটটা খুব ইম্পর্টেন্ট। এবং তুমি যখন একটা ভাইভাতে অসপিতে তুমি কি করলে, পেন্সিল দিয়ে দেখলে না চোখেই দেখলে, সেটা আমাদের কোনো ফ্যাক্টর না। কিন্তু ভাইভাতে তোমাকে একটা পেন্সিল অথবা পেনের ক্লোজড এন্ডটা নিতে হবে, যাতে করে এক্সরেতে কোনো দাগ না পড়ে, এবং সেইটা দিয়ে পেন্সিল অথবা পেন দিয়ে পয়েন্ট করে তোমাকে দেখাতে হবে যে যেটা তুমি ডেসক্রাইব করছো। কাজে এইগুলা ইম্পর্টেন্ট তোমার ভাইবার জন্য। একটা নর্মাল এক্সরে শুড অ্যাপিয়ার ব্ল্যাক অন মোস্ট ফিল্ড, তার মানে এখানে লাংস দুটা অবশ্যই ব্ল্যাক দেখাবে। নর্মাল লাংস ইনক্লুড থিন হোয়াইট মার্কিংস, এই যে থিন হোয়াইট মার্কিংস যে এক্সটেন্ড করে পেরিফেরির দিকে। হ্যাঁ, এবং এই মার্কিং গুলা যদি নিচ থেকে উপরের দিকে চিন্তা করি, নিচে একটু বেশি থাকবে, উপরে নিচের থার্ডে একটু বেশি থাকবে মার্কিং গুলা, উপরের থার্ডে একটু কম, এবং আরো উপরে আরো কম থাকবে। অর্থাৎ মার্কিং গুলা আস্তে আস্তে উপরের দিকে কম দেখাবে। আর যদি আমি মিডিল টু ল্যাটারালি চিন্তা করি, মিডিয়াল 1/3 বেশি থাকবে, মিডল থার্ডে মার্কিং গুলা কম, এবং ল্যাটারাল থার্ডে আরো কম থাকবে। এইভাবে আমি চিন্তা করলে একটা নর্মাল এক্সরের লাং মার্কিংস গুলা বুঝতে পারবো। এবং হাইপারলুসেন্ট লাং আমরা কখন বলবো? diffusely increased translucency present in both lung field. হ্যাঁ, এটা যদি একটা বাচ্চা যারা কমান্ড ফলো করতে পারে, তারা যদি ডিপ ইনস্পিরেশনে ব্রেথ হোল্ড করে রাখে, তখন যদি নেওয়া হয়, অথবা ব্রঙ্কিয়াল অ্যাজমাতে এবং ব্রঙ্কিওলাইটিসেও এই হাইপারলুসেন্ট লাং ফিল্ড পাওয়া যায়। আচ্ছা, এখন আমরা কিন্তু বোনসের মধ্যে একই ধরনের অপাসিটি দেখেছিলাম। কিন্তু এখানে আমার আছে এয়ার আছে, ফ্যাট আছে,
তারপর ব্লাড আছে, বোনস আছে। হ্যাঁ, ওয়াটার এখানে একটা টেস্ট টিউবের এক্সাম্পল, কিন্তু চেস্টের এক্সরে এর মধ্যে যেটা সেটা হলো ব্লাড। হ্যাঁ, তাইলে আমার পেনিট্রেশনটা এখানে খুব ইম্পর্টেন্ট, এবং কোন স্ট্রাকচারে কিরকম পেনিট্রেশন হয়। যেখান দিয়ে বেশি পেনিট্রেশন হবে সেখানে আমি এক্সরেতে ব্ল্যাক পাবো। আমার এয়ারে পেনিট্রেশন ইজি হবে এবং সেই জায়গাগুলো আমি ব্ল্যাক পাবো। এবং যত ডেন্সিটি বেশির দিকে আসতেছে, অর্থাৎ বোনসের দিকে আসতেছে, পেনিট্রেশন কম পাবো এবং আমি দেখতে সেই স্ট্রাকচার গুলাকে রেডিও ওপেক পাবো। তাহলে এখানে ডেন্স অবজেক্ট লেস বিম স্ট্রাইকিং দ্য ফিল্ম, তার মানে ফিল্মের দিকে এক্সরে বিমটা কম যাচ্ছে, যার জন্য এটা হোয়াইটার পাবো। কোথায়? বোনসে। লেস ডেন্স যেমন এয়ার, মোর বিম স্ট্রাইকিং দ্য ফিল্ম, এবং সেটা আমি ব্ল্যাক পাবো। এটা একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে বলা হয়েছে কখন কোথায় আমরা ডেন্সিটিটা কেমন পাবো। একটা আন্ডার পেনিট্রেশন মানে এখানে এক্সরেটা পেনিট্রেট করে ফিল্ম পর্যন্ত যায়নি, যার ফলে এটা আমি সাদা পেয়েছি। একটা নর্মাল পেনিট্রেশন, এটা ওভার পেনিট্রেশন, মানে সব রে আমার ফিল্মে চলে গেছে, সব স্ট্রাকচার পার করে ফিল্মে চলে গেছে, তাইলে ওভার পেনিট্রেশন, সেই ক্ষেত্রে আমি ব্ল্যাক পাবো। মোটামুটি একটা আইডিয়া। আচ্ছা, গুড পেনিট্রেশন আমি কিভাবে বুঝবো একটা এক্সরেতে? যখন আমি ভার্টেব্রাল বডি এবং ইন্টারভার্টেব্রাল ডিস্ক গুলা কার্ডিয়াক সিলোটির মাধ্যমে, মানে কার্ডিয়াক শ্যাডোর মধ্যে দিয়ে আমি ভালোভাবে দেখতে পাবো, তখন আমি বুঝবো যে penetration of this is good. তাহলে কি হলো এখানে? able to see the vertebral body as well as intervertebral disc through the cardiac silhouette in an adequately penetrated film. যেখানে ভার্টিব্রাল বডিটা বোঝা যাচ্ছে, ইন্টারভার্টিব্রাল ডিস্কটা আমি এক্সরেতে ঠিক বুঝতে পারছি না, তবে দেখা যেতে হবে। হ্যাঁ, পরে আমি দেখাচ্ছি, পরের এক্সরেতে আছে। তাহলে correct penetration is ensured by being able to just distinguish the intervertebral spaces through the hard shadow. আর আন্ডার পেনিট্রেশন হলে এক্সরে হোয়াইট পাবো, ওভার পেনিট্রেশন হলে ব্ল্যাক এক্সরে পাবো। এটা কিন্তু আমি অলরেডি বলেছি। এখন ইনফ্লেশন, ইনস্পিরেশনে আমি নর্মালি কখন বলবো? নর্মাল ইনফ্লেশন, পোর ইনফ্লেশন অফ দি লাং। হ্যাঁ, অ্যাডিকুয়েট ইনস্পিরেশনে adequate inspiration is when the 8th or 9th posterior rib is visible or 6th anterior rib is visible. আচ্ছা, আর মানে যদি একটা বাচ্চা কমান্ড ফলো করতে পারে এবং ঠিকমতো adequate inspiration এ যদি ফিল্মটা নেওয়া হয়, তাহলে তুমি পেছন দিক থেকে 8 অথবা 9th rib পর্যন্ত দেখতে পারো, অথবা সামনের দিক দিয়ে দেখলে, আমি পরে দেখাচ্ছি সামনের দিক দিয়ে কিভাবে রিব গুলা দেখে এবং পিছন থেকে কিভাবে দেখে, তাহলে 6 রিব দেখতে পাবো। ইউজ অনলি পোস্টেরিয়র রিবস ইন ইয়াঙ্গার চিলড্রেন। হাইপার ইনফ্লেশন বাচ্চাদের ক্ষেত্রে কখন বলবো? যখন মোর দেন 9th posterior ribs are visible। আর পোর ইনস্পিরেশন কখন বলবো? লেস দেন 8 ribs posteriorly। আর যদি ইউনিল্যাটারাল হাইপার ইনফ্লেশন দেখা যায়, এটা বল ভালভ লাইক ইফেক্টের জন্য হতে পারে। বাট ইনফ্লেশন আমি দুই পাশেই, নর্মাল ইনফ্লেশন আর হাইপার ইনফ্লেশন, সেটা দেখার জন্য আমাকে দুই পাশেই দেখতে হবে। একটাতে বেশি ইনফ্লেশন দেখে ফেললে তখন তুমি আরেকটাতে নর্মাল আছে, তখন তুমি এটাকে হাইপার ইনফ্লেশন অন্যভাবে তোমাকে ডেসক্রাইব করতে হবে। বাইল্যাটারাল হাইপার ইনফ্লেশন দেখার জন্য দুই পাশে দেখতে হবে। আচ্ছা, এই বাচ্চাটা, এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি, 12 months old child। হ্যাঁ, এটা এই বাচ্চাটার রিবস গুলা দেখি 1 2, আমি কোত্থেকে দেখবো? সামনে থেকে দেখবো না পিছন থেকে? পিছন থেকে দেখি। 1 2 3 4 5 6 7। হ্যাঁ, আমার পিছনে কত ছিল? 8 or 9th রিব ইনস্পিরেশনে। আচ্ছা, এখন যদি notice that there are only 7 posterior ribs of inflation, মানে only
7 রিপ পর্যন্ত তুমি ইনফ্লেশন দেখতে পাচ্ছ। এটা 7th রিপ, 7, 6, 5, 4, 3, 2, 1টা উপরে ক্ল্যাভিকলের উপরে। হ্যাঁ, তাহলে 7th, তাহলে 8 ও 9th হতে হবে। হ্যাঁ, তাহলে আমি এই পাশে গুনলাম। আর হলো যখন ইনস্পিরেশন নিয়েছে তখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অলমোস্ট 9। মোর দেন 9 হলে আমি বলতাম হাইপার ইনফ্লেশন। কাজে আমি পিছন থেকে গুনছি কিন্তু। আর যদি এই ব্যাপারটাই আমি সামনে থেকে গুনি তাহলে আমি, এটা হলো ভার্টিব্রাল এন্ড থেকে আমি গুনতেছি। এবং যদি আমি কন্ড্রাল এন্ডে চলে যাই তাহলে ঘুরে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6 পর্যন্ত আমার নরমাল ইনফ্লেশন। তাহলে আমি পিছন থেকে বোঝাতে পারলাম, পিছনে নাম্বারিং করা আছে, সামনের দিক দিয়ে আমি দেখালাম। তাহলে টিপ অফ দি 6 rib will be at the level of the diaphragm. তাহলে আমি ডোম অফ দি ডায়াফ্রাম, শুধু ডায়াফ্রাম না, ডোম অফ দি ডায়াফ্রাম। তাহলে এটা 6 রিবের টিপটা মানে কন্ড্রাল এন্ডটা কোথায় আছে? ডোম অফ দি ডায়াফ্রামের বরাবর আছে। কাজেই এটা নরমাল ইনফ্লেশন। আর রোটেশনটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের কিন্তু এক্স-রে করতে গেলে ওদেরকে কিন্তু ফিক্স রাখা যায় না, অর্থাৎ ওরা মোচড়ামুচড়ি করবে, মা ধরবে, বাপ ধরবে, হাতে ধরবে, পায়ে ধরবে, একটা বেশ হইচই করেই এক্স-রে করা হয়। বাট তবুও আমরা ওখানে আমাদের রোটেশন হয়ে যেতে পারে, বাট রোটেশন দেখার জন্য আমাদেরও হতে পারে যদি আমরা কোনোভাবে নড়াচড়া করি। বাট এটা দেখার জন্য আমাকে কি দেখতে হবে? স্পাইন গুলা দেখতে হবে এবং মিডিয়াল এন্ড অফ দি ক্ল্যাভিকল, এবং স্পাইনাস প্রসেস থেকে মিডিয়াল এন্ড অফ দি ক্ল্যাভিকল দুইটাই ইকুই ডিস্টেন্স যদি থাকে তাহলে there is no rotation। তাহলে কি বললো এখানে? in a non rotated image the clavicular head should be equidistant from the spinous process of the vertebra। ঠিক আছে, এটা হলো রোটেশন বোঝার উপায়। আর আমাদের একটা জিনিস খুবই প্রয়োজন, সেগুলো জোন ভাগ করা। কারণ আমরা এক্স-রে তে যখন কোনো কিছু দেখব তখন আমরা জোন ওয়াইজ বলবো। জোন, আপার জোন, মিডল জোন এন্ড লোয়ার জোন। আচ্ছা, এখন আপার জোন কোথা থেকে কোথায়? অ্যাপেক্স থেকে লোয়ার বর্ডার অফ দি সেকেন্ড রিব অ্যান্টেরিয়রলি। এই যে এটা হলো অ্যাপেক্স, এখান থেকে আপার ফার্স্ট রিব, সেকেন্ড রিব, লোয়ার বর্ডার অফ দি সেকেন্ড রিব অ্যান্টেরিয়রলি। যেটা যে হরাইজন্টাল লাইন দুইটা রিব বরাবর, সেকেন্ড রিবের লোয়ার এন্ড বরাবর চলে গেছে, সেই তার উপরের অংশটাকে, অ্যাপেক্স থেকে এই অংশটাকে বলি আমরা আপার জোন। আর মিডল জোনটা তাহলে এই লাইন থেকে extends from the lower border of the second rib anteriorly to the lower border of the fourth rib anteriorly, এটাকে বলছি আমরা মিডল জোন। তাহলে এর সেকেন্ড রিব, this one is third rib and fourth rib, fourth rib এর লোয়ার বডি যে লাইনটা গেছে সেটা পর্যন্ত আমরা বলবো এই দুইটা লাইনের মাঝে যে জোনটা সেটাকে বলছি মিডল জোন। আর তাহলে বাকি রইল লোয়ার জোন, extends from the lower border of the fourth rib anteriorly to the lung bases, মানে এখান থেকে এ পর্যন্ত লোয়ার জোন। তাহলে আপার, মিডল, লোয়ার জোন 3 ভাগে ভাগ করেছি। এটা হলো রেডিওলজিক্যাল ডিভিশন এবং লোবের সাথে এই জোনের কোনো সম্পর্ক নাই। লোব বোঝার জন্য আবার কোন লোবে ইনভলভ তোমার সেটা বোঝার জন্য ল্যাটারাল ভিউ নিতে হবে। সেটা তোমাদের এমবিবিএস লেভেলে অতটা দরকার নেই, এপি ভিউ বা পিএ ভিউ ইম্পর্টেন্ট তোমাদের, সেই জন্য আর ল্যাটারাল ভিউ আমি আসলে দেখাইনি। তবে তোমরা মনে রাখবা এটা হলো রেডিওলজিক্যাল ডিভিশন, it does not correlate with the lobes, anatomical lobes of the lungs। তাহলে আরো একটু মেথডিক্যালি আমরা যদি দেখি কিভাবে আমাদের অ্যাপ্রোচটা হবে, তাহলে আমরা একটা এক্স-রে ডেসক্রাইব করার সময় বলবো যে এক্স টেস্ট, এটা পিএ ভিউ ইন এরেক্ট পোশ্চার,
হ্যাঁ, সবকিছু বলে প্লেন এক্সরে বলবো। হ্যাঁ, এবং কি কি দেখবো, এয়ার এর জন্য আমি দেখবো ট্রাকিয়া এন্ড দি ব্রঙ্কাই, তারপর লাং ফিল্ড, এইসব জায়গায় ইয়ার আছে। বোনস এর জন্য আমি দেখবো ক্ল্যাভিকল, স্পাইনাস প্রসেস অফ দি ভার্টিব্রাল রোটেশনের জন্য, তারপর আমি রিবস দেখবো। হ্যাঁ, সামনে থেকে পেছনে বা পিছন থেকে সামনে আমি দেখবো, প্রত্যেকটা রিবস দেখবো। তারপর কার্ডিয়াক শ্যাডো দেখবো, কার্ডিয়াক শ্যাডো কোথায় কতটুকু আছে। আমি কার্ডিওমেগালি যখন পড়াবো তখন আমি কার্ডিয়াক শ্যাডোর সাথে থোরাসিক ক্যাভিটির রিলেশনটা আমি বলবো। তারপরে হলো আমি ডায়াফ্রাম দেখবো, ডোম অফ দি ডায়াফ্রাম কোন লেভেলে আছে, এবং ডোমের নিচে কোনো গ্যাস শ্যাডো আছে কিনা, ফ্রি গ্যাস শ্যাডো, তারপর কোনো এমফাইসিমেটাস চেঞ্জ আছে কিনা, এবং জি ফর গ্যাস, ফান্ডিক গ্যাস এন্ড আদার গ্যাস, সাবডায়াফ্রামেটিক গ্যাস, ফ্রি গ্যাস। হাইলাম দেখবো, কোনো হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি বা প্যাথোলজিস মানে লিম্ফ্যাডেনোপ্যাথি আছে কিনা। তারপর কোনো ইনস্ট্রুমেন্টেশন, যেমন আজকাল অনেকেই আইসিইউ পিআইসিইউ তে অনেক সময় লাইফ সেভিং পারপাজে ভেন্টিলেটর কেয়ারে রাখা হয়, তখন এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন করা হয়। অনেক সময় নিউমোথোরাক্স স্পেশালি টেনশন নিউমোথোরাক্সের ক্ষেত্রে চেস্ট টিউব দেওয়া হয়। এগুলা দেখার বিষয় আছে, তাহলে ইনস্ট্রুমেন্টেশন। আর হলো অনেক সময় এনজি টিউব বা ওজি টিউব এখান দিয়ে চলে যায়, সেটাও দেখতে পারি। এবং এক্সটার্নালি কিছু প্রোব প্লেস করা হয়, সেগুলাও দেখা যায়, সেগুলাও একটা নলেজ নিতে হবে। আলটিমেটলি তোমরা এগুলা বড় হয়ে খুব রিসেন্টলি ইনশাআল্লাহ শিখবা, পাশ করলে ডাক্তার, তখন তোমরা মনোযোগী হলে অনেক কিছু দেখতে পাবা। আচ্ছা, আমরা বাচ্চাদের ক্ষেত্রে করি এপিভিউ, অর্থাৎ এপিভিউতে ফিল্মটা কোথায় থাকে, পিএ ভিউতে ফিল্মটা কোথায় থাকে। পিএ ভিউ আমরা যেটা করি, অর্থাৎ বড়রা কি করি, আমরা তো দাঁড়াই, সামনে থাকে আমাদের ফিল্ম এবং পিছন থেকে রে দেয়া হয়, দিস ইজ পিএ ভিউ। হ্যাঁ, আর এপি ভিউ যেটা নাকি পিছনে ফিল্ম থাকে এবং সামনে থেকে এক্সরে মেশিনটা রে পাস করা হয়। এখন কথা হচ্ছে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এপি ভিউ করা হয়, এবং বেড রিডেন পেশেন্ট, বড় হলেও আনকনশাস পেশেন্ট, তাদেরকে এপি ভিউ করা হয়। আচ্ছা, এপি ভিউতে হার্টটা বড় দেখায় এবং anterior ribs are better visible। হ্যাঁ, সামনে থেকে রেটা যায়, পিছনে ফিল্মটা থাকে, হার্টটা বড় দেখায় এবং anterior rib গুলো ভালো বোঝা যায়। কিন্তু পিএ ভিউতে হার্ট অতটা বড় দেখা যায় না এবং posterior ribs and vertebral bodies are visible। এখন আমরা মেইন এক্সরে তে, ওগুলা এক্সরে পরিচিতি হলো মাত্র, পরীক্ষায় অত কিছু জিজ্ঞেস করবে না, বাট আলটিমেটলি তোমার প্রত্যেকটা এক্সরে বোঝার জন্য বা বর্ণনা করার জন্য বা পড়ার জন্য, এক্সরেটা পড়ার জন্য কিভাবে পড়বা সেটার জন্য আমি এই বর্ণনাগুলা দিলাম। এখন ব্রঙ্কিওলাইটিসের এক্সরেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে তোমার রিটেন ভাইভাতে ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন অসপি। অসপিতে থাকলে তোমার প্রশ্নগুলো আমি পরে বলবো, ডেসক্রাইব করতে বলবে, ডেসক্রাইব দি এক্সরে। তুমি প্লেন এক্সরে চেস্ট শোয়িং তুমি শুরু করবা যে showing there is hyper translucency, that is more blackening of the both lung field and hyperinflation. The ribs are horizontal and depression of the domes of the diaphragm। এখন কোন লেভেলে এখানে ডেসক্রাইব করা অসপিতে প্রয়োজন নাই, যদি তুমি ভাইভাতে থাকো তাহলে তোমাকে বলতে পারে যে তুমি কিভাবে বুঝলা যে হাইপার ইনফ্লেশন, রিব কাউন্ট করে দেখাও তো, এই যে ওই ব্যাপারগুলো চলে আসলো, ঠিক আছে। তখন তুমি সামনের দিক দিয়ে 1 2 3 4 5 6 7 8 প্রায় 9 পর্যন্ত চলে গেছে, 9-এরও বেশি। হ্যাঁ, এখানে এক্সরেটা রিপ কাউন্ট অত ভালো করা যাচ্ছে না, এখানে যদি করি 1 2 3 4 5 6 7 8 8-এর মতো চলে আসছে। হ্যাঁ, এখানে হাইপার ইনফ্লেশনে 9-এর বেশি হবে। হ্যাঁ, তো হাইপার ইনফ্লেশন বোঝা যাবে, তোমাকে কাউন্ট করতে হবে।
অথবা পেছন থেকে কাউন্ট করতে হবে। হ্যাঁ, এখানে অ্যান্টিরিয়রলি 9 এর কাছে চলে গেছে, তার মানে দিস ইজ হাইপার ইনফ্লেশন। আর পোস্টেরিয়রলি যদি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11, অলমোস্ট 11, তাইলে 9 এর বেশি, আর ওখানে অ্যান্টিরিয়রলি 6 এর বেশি, সো ইট ইজ হাইপার ইনফ্লেশন। তাইলে তুমি হাইপার ইনফ্লেশন বলতে পারলা horizontal ribs and depression of the domes of the diaphragm। কিভাবে কাউন্ট করে? পোস্টেরিয়রলি কাউন্ট করে দেখলা 9 এর বেশি রিবস ভিজুয়ালাইজড, এবং অ্যান্টিরিয়রলি যদি টিপগুলো কাউন্ট করো, মানে কোয়ান্ড্রাল এন্ড গুলাও যদি রিবের কাউন্ট করো, সেক্ষেত্রে প্রায় 9 এর কাছাকাছি চলে আসছে, তাহলে 6 এর বেশি, দিস ইজ হাইপার ইনফ্লেশন। এখানে প্রশ্ন করতে পারে ভাইভাতে as well as in NOSPI, identify the X-ray, write down the positive findings of the X-ray, যেটা বললাম। So my radiological diagnosis is bronchiolitis। যদি differential diagnosis চায় তো বলবে, অথবা এজ ফিক্স করে দিলে একটাই সাধারণত জিজ্ঞেস করে, এবং এটার সাথে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে, how will you treat the child, how will you investigate the child for the diagnosis, হ্যাঁ, বা এটা করার চান্স কম, কারণ এখানে হিস্ট্রি and X-ray is sufficient, আর তেমন কিছু প্রয়োজন হয় না ব্রঙ্কিওলাইটিস এর ডায়াগনোসিস এর জন্য, বাট ট্রিটমেন্টটা তোমাকে বলতে পারে। এখন কিছু এক্সরে বলবো যেটা তোমার ভাইভাতে দেয়, যারা খুব ভালো করবে তাদের জন্য। কলাপস কনসলিডেশন। কনসলিডেশন দুই ধরনের, একটা হলো কলাপস কনসলিডেশন, আরেকটা হলো কনসলিডেশন। কনসলিডেশন আমরা কোথায় পাই? নিউমোনিয়াতে পাই। কলাপস কোথায় পাই? যেমন সেই কলাপসে কি হয়, এয়ারটা অ্যাবজর্ব হয়ে যায়, কলাপস কনসলিডেশন। আর কনসলিডেশনে এয়ার ইজ রিপ্লেসড বাই ইনফ্ল্যামেটরি এক্সুডেট, যেমন নিউমোনিয়াতে। এখন আমরা বলি যে কলাপস কনসলিডেশন কি, তার মানে লাংসটা যে সাইজে ছিল তার থেকে ছোট হয়ে যাবে, কলাপস করে যাবে, চুপসে যাবে। একটা বেলুন থেকে বাতাস বের হয়ে গেলে যা হয় চুপসে যায়, সেই রকম বেলুনটা যেমন কলাপস যায়, এখানেও হলো লাংসটা কলাপস করে যায়, অর্থাৎ চুপসে যায়। এখন কি হলো, এখানে এক্সরে চেস্ট, প্লেন এক্সরে চেস্ট ভিউটা যদি দেখা যায়, পিও ভিউ বা এপি ভিউ, যেটাই তুমি দেখো না কেন, শোয়িং homogeneous opacity involving the right upper, middle and lower zone, obliteration of the right sided cardiac shadow and diaphragmatic shadow, মানে সিলট সাইন বলি আমরা। এবং এখানে আর কি বলবা, ipsilateral, মানে সেম সাইডে shift of the mediastinum, which is evidenced by shifting of the trachea on the affected side, that is on the right side. আরেকটা ব্রঙ্কিয়াল কাট অফ সাইন, হ্যাঁ, অফ এন্ডোব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন। আচ্ছা, ট্রাকিয়া এন্ড দি ব্রঙ্কাই, এখানে কিন্তু আর ব্রঙ্কাসটা দেখা যাচ্ছে না, তাহলে ব্রঙ্কিয়াল কাট অফ সাইন, তার মানে যা কিছু হয়েছে এখানেই হয়েছে। আচ্ছা, এটা অতটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, যারা পোস্ট গ্রাজুয়েশন করবে তাদের জন্য ইম্পর্টেন্ট। আর এয়ার ব্রঙ্কোগ্রামও একটা ব্যাপার আছে, একটু বলে নেই। আমরা সাধারণত নর্মাল এক্সরেতে ট্রাকিয়া দেখি এবং রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস দেখি, তারপরে কিন্তু আর দেখা যায় না নর্মাল এক্সরেতে। বাট কোনো নিউমোনিক কনসলিডেশন থাকলে বা আরডিএস, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম নিউনেটে যদি থাকে, বিয়ন্ড দি রাইট এন্ড লেফট ট্রাকিয়ার ব্রঙ্কাসের পরে যে অংশগুলা এয়ার ভিজুয়ালাইজড হয়, হ্যাঁ, ট্রাকিয়া, আপার সেগমেন্টাল ব্রঙ্কাস, তারপরে যদি ভিজুয়ালাইজড হয়, তাইলে সেটাকে এয়ার ব্রঙ্কোগ্রাম বলে। এবং নর্মালি যে ট্রাকিয়া এন্ড দি রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস দেখা যায়, দিস ইজ নট এয়ার ব্রঙ্কোগ্রাম, কিন্তু এখানে আমার ট্রাকিয়ার পরেই দেখা যাচ্ছে না, তাহলে এটা কাট অফ সাইন। এটাতে বোঝা যাচ্ছে এন্ডোব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন, এখানে অবস্ট্রাকশন হওয়ার দরুনই কলাপস হয়েছে। হ্যাঁ, তাহলে আমি বললাম হোমোজেনাস involving the right upper, middle and lower zone of the lungs, and there is ipsilateral, মানে same sided shifting of the mediastinum, trachea is shifted to the right side, and heart is also shifted to the right side, and there is crowding of the rib.
রিপ গুলা দেখো একটার পর একটা খুব ঘন 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 দেখাচ্ছে, এখানে দেখো অত ঘন না, একটু ডিস্টেন্স মেনটেন করছে, বাট হিয়ার দের ইজ ক্রাউডিং অফ দি রিপস অন দি রাইট সাইড। লস অফ ভলিউম, হ্যাঁ এটা অতটা ইম্পর্টেন্ট না, যেটা বললাম যে কলাপসের জন্য লস অফ ভলিউম অ্যান্ড obscured right mediastinal and cardiac outline, মানে এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, হ্যাঁ obscured right hemidiaphragm, মানে Sillor's sign is there, and compensatory hyperinflation of the left lung। এগুলা যদি তুমি দেখো তাহলে this is collapse consolidation of the right lung, ঠিক আছে। লোবার কলাপস হতে পারে, কমপ্লিট কলাপস হতে পারে, আমি লোবার কলাপস পরে একটা দেখাচ্ছি। এখানেও কলাপস কনসলিডেশন, কোথায় এটা ইন্টারনেট থেকে নিয়েছি, ওটা আমাদের ছিল, এই যে এটা আমাদের হসপিটালের পেশেন্টের। আচ্ছা তাহলে এয়ার কলামটা যদি দেখি, ট্র্যাকিয়া শিফটেড টু দি লেফট সাইড, তারপর হলো হার্ট ইজ নট ভিজুয়ালাইজড অন দি লেফট সাইড, রাইট সাইড, দ্যাট ইজ ইট ইজ অলমোস্ট মানে কমপ্লিটলি shifted to the affected side, and the crowding of the ribs, homogeneous opacity involving the upper, middle, and lower zone of the left lung field, and you cannot visualize the left border of the heart and left dome of the diaphragm. Sillor's sign is present. So this is left-sided collapse consolidation. Collapse consolidation. Trachea shifted to the right side, একই কথা, heart is shifted to the right side, হ্যাঁ এগুলা সব আগের মতোই বর্ণনাটা, আমি আরেকটা এক্সরে দেখালাম। এখন প্লেন এক্সরে চেস্ট, এটা আমি বলছি দুইটা কথা বললাম না, কমপ্লিট কলাপস, এতক্ষণ কমপ্লিট কলাপস দেখালাম, একটা লোবার কলাপস দেখাই। এটা একটা লোবার কলাপস, প্লেন এক্সরে চেস্ট, homogeneous opacity involving the upper zone, part of the middle zone of the right lung, displacement of the interlobar fissure। এটা কিন্তু লাইন, একটা ক্লিন কাট লাইন, হ্যাঁ এইটাকে বলা হচ্ছে হরাইজন্টাল ফিশারটা ছিল displacement of the interlobar fissure। So this is collapse consolidation of the right upper lobe, যেটা নাকি হয়ে থাকে কোথায়, মিউকাস প্লাক ইন দি ব্রঙ্কিওলাইটিস, কিন্তু এরকম হতে পারে। তাহলে this is lobar consolidation। লোবার কলাপস, সরি কনসলিডেশন না। আমি কলাপস কনসলিডেশন বলবো, কিন্তু দিস ইজ নট কমপ্লিট লোবার। এখন কনসলিডেশনে আসি। কনসলিডেশনের এক্সরে তোমরা অবশ্যই পাবা নিউমোনিক কনসলিডেশন। তোমাকে পড়তে হবে আগে যে কি রকম, মানে এক্সরেটা কি, এক্সরে চেস্ট, এপি ভিউ, হ্যাঁ রাইটটা দেখতে হবে আমাদের একটা পেশেন্টের, হ্যাঁ এই যে দিস ইজ রাইট সাইড, হ্যাঁ চেস্ট plain X-ray chest AP view showing homogeneous opacity involving the upper part of the middle zone of the right lung field. So my radiological diagnosis is pneumonic consolidation. এখন তোমাকে কিন্তু এইটুকু বলেই আর কি আছে, there is no evidence of shifting of the mediastinum, cardiac tracheal shadow is central in position, and there is no shifting of the mediastinum. So this is consolidation. Pneumonic consolidation যেটা নাকি কমন। তারপরে এখন এখান থেকে তোমার বিভিন্ন ধরনের প্রশ্নে চলে যাবে। প্রশ্ন আজকে দেখালে কিন্তু সময় আর থাকবে না। একটা এক্সরেতে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে, কি কারণে কনসলিডেশন হয়, কনসলিডেশনের হলে তুমি চেস্ট ফাইন্ডিংস কি পাবা, ট্রিটমেন্ট ক্লিনিক্যাল ফিচার্স কি পাবা, তারপর হলো কিভাবে ট্রিটমেন্ট দিবা। হ্যাঁ এখানে একটা আরেকটা এক্সরে, এটা আমাদের আদিন হসপিটালের,
plain X-ray chest showing homogeneous opacity involving part of the upper, first and secondary part of the upper, middle, and part of the lower zone of the right lung field. It could be pneumonic consolidation, it could be pulmonary infarct, and there is no evidence of shifting of the mediastinum. তোমার এটা হলো consolidation. ওখানে shifting of the mediastinum ছিল কোথায়? affected side. এখানে কোনো সাইডে mediastinal shifting এর evidence নাই। তাহলে এটা কিভাবে আমি বুঝবো? এখানে trachea is central in position and the heart is in normal position, that is no evidence of mediastinal shifting. So it is pneumonic consolidation, আরেকটা তুমি pulmonary infarct বলতে পারো। এখন এটা হলো massive consolidation। এখানেও দেখো homogeneous opacity involving the upper, middle and lower zone of the right lung field। এটা আমি ইন্টারনেট থেকে নিয়েছি, অত ভালো পছন্দ হয়নি আমার। এখানে এয়ার ব্রঙ্কোগ্রাম বোঝা যাচ্ছে না, হ্যাঁ, এবং পজিশনটা ভালো না, যাই হোক। এবং there is no shifting evidence of shifting of the tracheal shadow ear column, এবং there is no evidence of shifting of the cardiac shadow. And homogeneous opacity বললাম upper zone, middle zone and lower zone, and there is obliteration of the right sided cardiac margin and obliteration of the dome of the diaphragm, Silhouette sign, and obliteration of the cardiophrenic and costophrenic angle on the right side. And there is no evidence of shifting of the mediastinum. So this is right-sided massive consolidation. কোথায় হয়? নিউমোনিয়াতে। এখন যে কোনো ধরনের প্রশ্ন তোমাকে চলে যেতে পারে যা ডিসক্রাইব করলাম। তাহলে কনসলিডেশনের কি ফাইন্ডিংস হতে পারে? ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন, এগুলো আমরা যখন সাবজেক্ট পড়বো তখন পড়ে নিবা। প্লুরাল ইফিউশন খালি আমি এক্সরে গুলা দেখিয়ে যাচ্ছি। প্লুরাল ইফিউশন ওই একইভাবে ডিসক্রাইব করবা। প্লেন এক্সরে চেস্ট শোয়িং a right-sided homogeneous opacity involving the part of the upper, আচ্ছা একটুখানি হতে পারে, whole of the middle and lower zone of the right lung field, obliteration of the right-sided cardiophrenic and costophrenic angles, and there is a curvilinear, curvilinear, curved এবং linear upper border, curvilinear upper border, that is এটাকে meniscus sign। কার্ভড অ্যারো যেটা সেটা হলো curvilinear upper border, that is meniscus sign of the pleural effusion। আর এটা হলো তোমার হাইলার লিম্ফেডেনোপ্যাথি। তাহলে টিউবারকুলাস প্লুরাল ইফিউশন, হ্যাঁ, এইটা স্ট্রেট লাইন দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এইভাবে তোমার প্লুরাল ইফিউশনটা ডেসক্রাইব করবা, এবং তুমি অবশ্যই মেডিস্টিনামটা দেখবা। there is no evidence of shifting of the mediastinum। এখানে ট্রাকিয়াল শ্যাডো, এই আমার এক্সরেটা ইনকমপ্লিট দেখানো হয়েছে, সেন্ট্রাল ইন পজিশন, and there is যদি এভিডেন্স থাকে শিফটিং অফ দি মেডিস্টিনাম টু দি অপোজিট সাইড, তাহলে লেফট সাইডে শিফটেড হয়ে যাবে। অথবা অল্প ইফিউশন হলে shifting হবে না, tracheal shadow and the cardiac shadow will be normal position। যদি massive pleural effusion হয়, in that case the tracheal shadow and the cardiac shadow will be shifted on the opposite side। এই যে আমার ওটা ছিল যে আগে যেটা দেখিয়েছিলাম, এটা moderate pleural effusion, homogeneous opacity of the right ছিল, right lung। তারপরে যা বললাম involving the middle and the lower zone, এটা right হবে, left না, with obliteration of the right costophrenic and the cardiophrenic angle, and the level of the homogeneous opacity is much higher in the peripheral part rising towards the axilla। এই যে ওর দিকে চলে যাচ্ছে, এটাকে আমরা মেনিসকাস সাইন অফ প্লুরাল ইফিউশন বলেছিলাম। হ্যাঁ,
সারফেস টেনশনের জন্য, ফ্লুইডের সারফেস টেনশনের জন্য এটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আর ম্যাসিভ প্লুরাল এফিউশনে big homogeneous opacity with obliteration of the whole lung field, trachea and the mediastinum is shifted to the opposite side. Moderate to massive pleural effusion এ সাধারণত shifted হয়ে যায়, এবং যদি মাইল্ড প্লুরাল এফিউশন হয় সেক্ষেত্রে শিফটেড হয় না মেডিস্টিনাম টু দি অপোজিট সাইড। এখন ইফিউশনে কি তুমি পাবা, কেন, কজ অফ প্লুরাল ইফিউশন, হোয়াট উইল বি দ্য ক্লিনিক্যাল ফাইন্ডিংস অফ প্লুরাল ইফিউশন, এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, অথবা অস্পিতে বিভিন্ন প্রশ্নের মধ্যে তোমার what is your radiological diagnosis, what will be the clinical feature of this condition, and what are the causes of pleural effusion, অথবা সরাসরি প্লুরাল এফিউশন তো বলবে না, অস্পিতে বলবে যে what will be the cause of this clinical condition, তোকে কিন্তু ক্লু দিবে না, তোমার ডায়াগনোসিসটা তোমাকে বের করতে হবে। কাজে অস্পিতে তুমি যখন ডায়াগনোসিসটা লিখবা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওটা যদি ঠিক না হয় তাহলে পরবর্তী উত্তরগুলা কিন্তু ঠিক হবে না। কাজে বি কেয়ারফুল টু রাইট দি ফার্স্ট আনসার। হ্যাঁ, যখন তোমার এসিকিউতে হয় হোয়াট ইজ ইউর প্রবাবল ডায়াগনোসিস, দেন ইনভেস্টিগেশন। কাজে প্রবাবল ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট, একটা হলে ওইটাই খুব ইম্পর্টেন্ট, এবং ওই প্রথমটা চলে গেলে দ্বিতীয় উত্তরও শেষ। আচ্ছা, টাইপস অফ প্লুরাল এফিউশন, এক্সুডেটিভ, ট্রান্সুডেটিভ, অথবা পুরুলেন্ট, হেমোরেজিক, কাইলাস, হ্যাঁ, অনেক ধরনের এফিউশন হয়। বাইল্যাটারাল প্লুরাল এফিউশন, এটা ইন্টারনেট থেকে নিয়েছে, অতটা ভালো হয়নি। এফিউশনে কি করা হয়, হ্যাঁ, চেস্ট টিউব ড্রেনেজ দেয়, ওয়াটার সিল ড্রেনেজ দেওয়া হয়, এটা একটু জানতে হবে। হ্যাঁ, নিউমোথোরাক্স, আমি কিন্তু খালি এক্সরে গুলা দেখাচ্ছি, হ্যাঁ, কোয়েশ্চেন আলোচনা করছি না। নিউমোথোরাক্স কি এয়ার উইদিন দি প্লুরাল স্পেস, তাই তো। এখন তোমার আচ্ছা, এখন ওই এক্সরেটা একসাথে হওয়া উচিত ছিল। আচ্ছা, এখন এদিক ওদিক করতে হবে, ঠিক আছে। আইডেন্টিফাই দি এক্সরে, প্লেন এক্সরে চেস্ট, তোমার ভিউ দেখা গেলে বলবা এপি ভিউ অথবা পিএ ভিউ, যেটাই বলো না কেন, এটা আমাদের একটা হসপিটালের পেশেন্টের। ইনক্রিজ ট্রান্সলুসেন্সি অফ দি রাইট সাইড, the collapse lung margin on the right side, no bronchosvacular marking beyond the collapse lung margin। তাহলে আমার কথাগুলা মিললো কিনা দেখি। এখানে যে লুসেন্সি, এখানে কিন্তু increase translucency on the right side, there is a collapse lung margin on the right side, এটা হলো lung margin, and beyond the collapse lung margin there is no bronchosvacular marking, so this is, এবং আরো একটু বলতে পারো, this is trachea and the bronchi and the heart, and there is no evidence of shifting of the mediastinum, so this is pneumothorax, এবং এখান থেকে তুমি বলতে পারো it is closed type of pneumothorax. pneumothorax এর ভ্যারাইটি আমি বলবো open type, closed type, and the tension pneumothorax. tension pneumothorax কিন্তু জিজ্ঞেস করে, is an emergency, আমি আসছি ভাইভাতে জিজ্ঞেস করে। this is not right sided pneumothorax. Clinical findings কি কি পেতে পারো, sudden onset of chest pain, breathlessness, inspection, palpation, percussion, auscultation এ কি পাবা, এগুলা কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। ট্রিটমেন্ট কেন হয় নিউমোথোরাক্স, ইডিওপ্যাথিক এন্ড সেকেন্ডারি কজেস, বিশেষ করে স্টেফাইলোকক্কাল নিউমোনিয়া উইথ বুলাস এমফাইসেমা, পালমোনারি টিউবারকুলোসিস, কনজেনিটাল পালমোনারি সিস্ট থাকলে, লাং অ্যাবসেস হলে, ব্রঙ্কোপালমোনারি ফিস্টুলা হলে, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে, সিস্টিক ফাইব্রোসিসে, মারফ্যান সিনড্রোমে, এগুলা হলো দিজ আর দি কজ অফ নিউমোথোরাক্স। আর আমি বলবো না এখানে, এগুলো বলবো না, খালি এক্সরে ক্লোজ টাইপ আর নিউমোথোরাক্স জেনারেল টার্মের মধ্যে আমি এখন যেটা বললাম ক্লোজ টাইপ, ওপেন টাইপ অ্যান্ড টেনশন নিউমোথোরাক্স। এখানে ক্লোজ টাইপটা তোমাকে ডেসক্রাইব করতে বলতে পারে, এবং টেনশন নিউমোথোরাক্সটা খুবই ইম্পর্টেন্ট, এবং তিনটা ভ্যারাইটি যে আছে এটা ভাইভাতে জিজ্ঞেস করে। আচ্ছা, this is tension pneumothorax এর একটা এক্সরে, increase translucency of the right side of the lung,
field on the upper, middle, and lower zone. There is increased translucency on the right side, and there is evidence of shift of the mediastinum on the opposite side. তাহলে এখানে tracheal shadow is shifted to the opposite side, and heart is shifted to the opposite side, and the collapsed lung margin. So it is tension pneumothorax. আগেরটা কিন্তু there was no evidence of shifting of the mediastinum. So that was the probably closed type of pneumothorax. এটা হলো open tension pneumothorax. So it is a medical emergency. কেন হয়? বল ভালভ লাইক ইফেক্টের জন্য। ওখানে ক্লোজ টাইপ অফ নিউমোথোরাক্স কোনো কারণে কোনো ভুলি রাপচার করে এয়ারটা জমা হয়েছে, বাট দ্যাট ইজ দি মানে কালেকশন। এখানে কিন্তু ওখানে আর ঢুকে নাই, এখানে একটু ফ্র্যাকচার আছে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন এখানে valve-like effect, অর্থাৎ during the inspiration, air will enter into the interpleural space, but during the phase of expiration, the air will not come out from the intrapleural space to the airway and ultimately to the air. কাজে বাতাস ঢুকবে এমন একটা ভালভ আছে, মানে তৈরি হয়েছে কোনো কারণে, কোনো ফিস্টুলা না, এখানে বল ভালভ লাইক মেকানিজমের জন্য এয়ারটা প্লুরাল স্পেসে ঢুকবে, বাট ইন্সপিরেশনের সময় এক্সপিরেশনের সময় এটা আর বের হবে না, গিভিং রাইজ টু টেনশন নিউমোথোরাক্স। আচ্ছা, ইট ইজ এন ইমার্জেন্সি। এখানে হোয়াইট বোল নিডল অ্যাসপিরেশন করতে হবে, ফলোড বাই ওয়াটার সিল ড্রেনেজ। এবং এটা কোথায় করতে হয়? এফেক্টেড সাইডে হোয়াইট বোল নিডলটা সেকেন্ড স্পেসে, এবং কোনো ভাস্কুলার ইনজুরি যাতে না হয়, এবং সেকেন্ড স্পেসে আপার বর্ডার অফ দি রিব বিলো টু প্রিভেন্ট দি ইনজুরি টু দি ব্রঙ্কোভাস্কুলার নিউরোভাস্কুলার বান্ডেল, যেটা রিব দিয়ে যাচ্ছে সেটাকে যাতে ইনজুরি না হয় সেজন্য আপার বর্ডার অফ দি রিব বিলো ইন দি সেকেন্ড স্পেসে তোমাকে হোয়াইট বোর্ড দিয়ে নিডল দিয়ে অ্যাসপিরেট করতে হবে। এই যে একটা ক্লোজ টাইপ, বাতাস ঢুকে গেছে, আর কোনো ঝামেলা অ্যাবজর্ব হয়ে যাবে। এটা ওপেন টাইপ, অর্থাৎ ইনস্পিরেশনে ঢুকছে, এক্সপিরেশনে বের হচ্ছে, ওপেন টাইপ। এবং এখানে মেইন প্লুরাল প্রেশার নেগেটিভই থাকে, এটা অ্যাটমসফেরিক প্রেশার, কাজে ঢুকে বের হয়। আর এখানে কিন্তু মেইন প্লুরাল প্রেশার উইল বি পজিটিভ, ঢুকছে বের হচ্ছে না, ঢুকছে বের হচ্ছে না। দিস ইজ টেনশন নিউমোথোরাক্স। আচ্ছা, এটা হাইড্রোনিউমোথোরাক্স বোঝা যাচ্ছে। এটা হলো এয়ার ফ্লুইড লেভেল আর কলাপস লাং মার্জিন, এবং যেহেতু লাংস কলাপস করে গেছে এবং জায়গাটা ফিল্ড হয়ে আছে আইদার ফ্লুইড, এক্সুডেটিভ ফ্লুইড অর পাস, কিছু যাই হোক না কেন এক্সুডেটিভ ফ্লুইড যদি ধরি, এবং there is no evidence of the shifting of the mediastinum, tracheal shadow central in position, and the right and left principal bronchi. তাহলে এখানে কি homogeneous opacity on the right side of the lung field involving the middle and the lower zone with obliteration of the right postophrenic and cardiophrenic angles, যেটা আমরা দেখতে পাচ্ছি, and obliteration of the right side the cardiac shadow and the obliteration of the right dome of the diaphragm, that is Sillor sign is present. And there is air and fluid level on the right side. Trachea and the mediastinum are not shifted to the opposite side. This is hydro, and you can see the collapse lung margin, collapse lung margin. And beyond that, there is increased translucency and there is no bronchovascular marking. So this is hydropneumothorax. এই কথাগুলো এখানে লেখা হয়নি। এটা একটা লিম্ফাডেনোপ্যাথি। এখানে hilar lymph nodes are enlarged, especially on the right side. এখানে describe করতে বলতে হবে X-ray chest, PA view showing সবকিছু বলে there is enlarged hilar lymph
increase opacity in the hilar region. So this is would be hilar lymphadenopathy. এখন right sided hilar lymphadenopathy তে কখন হয়, এখানে ডেসক্রিপশনটা কি, opaque shadow most marked in the hilar region, so right hilar lymphadenopathy. Differential diagnosis: TB, lymphadenitis, lymphoma, sarcoidosis, infectious mononucleosis, secondaries, and T-cell leukemia. এগুলো তোমার ডিফারেন্সিয়াল। এখন একটা কিন্তু ডিটেইল পড়তে হবে। পালমোনারি টিউবারকুলোসিস, প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস কি, এখানে লিম্ফ্যাডেনোপ্যাথি হয় কেন হয়, কমপ্লেক্স কি, সব পড়তে হবে। এখানে একটা বিরাট চ্যাপ্টার। এটা হলো এখানে একটা opacity, and in between the opacity there is some radiolucent area. এটা দেখি কি, secondaries, post primary pulmonary tuberculosis, X-ray chest PA view showing a radio opaque shadow with cavitation in the upper right upper and part of the mid zone. তাহলে radio opaque shadow in between some radiolucent areas, cavitation. এলে এটা হলো পোস্ট প্রাইমারি পালমোনারি টিউবারকুলোসিস। এগুলো কিন্তু ডিটেইল, অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে। আমি হুটহাট করে দেখা যাচ্ছে তার মানে এখানেই শেষ নয়, খালি এক্সরে গুলা চেনাচ্ছি। এবং মিলিয়ারি টিউবারকুলোসিসের এক্সরেটা ইম্পর্টেন্ট। ডিফিউজ ইভেনলি ডিস্ট্রিবিউটেড মিলেট সিড সাইজড লিশন, মানে ছোট ছোট দানার মতো কিছু লিশন দেখতে পাচ্ছি এখানে, এবং বাইল্যাটারালি ডিস্ট্রিবিউটেড এবং ইভেনলি ডিস্ট্রিবিউটেড, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না, সব জায়গাতেই সমান। হ্যাঁ, এবং এটাকে বলা হয় মিলিয়ারি মটলিং অফ অল জোন অফ দি বোথ লাং ফিল্ড। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস: মিলিয়ারি টিউবারকুলোসিস, পালমোনারি ইসোনোফিলিয়া, হিস্টোপ্লাজমোসিস, সার্কোইডোসিস, এগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, বা তোমাকে মিলিয়ারি টিউবারকুলোসিস বলতেই হবে। এবং মিলিয়ারি টিউবারকুলোসিসের কিন্তু অনেক প্রশ্ন। তাহলে এটা কেন হয়? consequences of hematogenous spread of the organism to the lung, either from the primary or secondary tuberculosis. এটা কমপ্লিকেশন কখন হয়? 1 to 3% of the TB cases। আচ্ছা, এবং এই এক্সরে প্যাটার্নে মিলিয়ারি শ্যাডো গুলা 1 to 2 millimeter nodule distributed throughout the lung fields similar to millet seed। কাউনের চাল দেখেছো তোমরা? মনে হয় না। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখেছি, এখন বড় হয়ে আর দেখি না। আচ্ছা, তাহলে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বললাম, আরেকটা হচ্ছে পালমোনারি মাইক্রোলিথিয়াসিস একটা কজ। তাহলে ডিফিউজ ইভেনলি ডিস্ট্রিবিউটেড মিলেট seed size lesion of miliary tuberculosis or miliary mottling involving all the zones of the both lung field. একই কথা, differential diagnosis: miliary tuberculosis, sarcoidosis, pulmonary eosinophilia, histoplasmosis, hemosiderosis, pulmonary macrolithiasis. These are the differential diagnosis. But এইরকম একটা শ্যাডো দেখলে miliary tuberculosis ফার্স্টে বলতেই হবে। এবং এখানে এই যে কাউনের চাল ছোট 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 দানার মতো, হ্যাঁ, this is millet seeds, ছোট ছোট দানার মতো দেখায় বিধায় আমাকে এখানে মিলিয়ারি শ্যাডো বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কার্ডিওমেগালি এক্সরে তোমাদের দিতে পারে। কার্ডিওমেগালি due to involvement of the valve, due to involvement of the myocardium, due to involvement of the pericardium with pericardial effusion, তখন আমরা কার্ডিওমেগালি পাই। এখানে তোমাকে ক্যালকুলেশনটা জানতে হবে একটু। হ্যাঁ, নর্মাল কার্ডিয়াক শ্যাডো ডেসক্রাইব করার জন্য তোমাকে কিছু জিনিস মাপঝোপ করতে হবে। এখন তোমাকে পরীক্ষার হলে স্কেল নিয়ে বসতে হবে এমন কথা নয়, এটা আমি জাস্ট দেখাচ্ছি। মাঝখানে একটা ইমাজিনারি লাইন টানো, দিস ইজ ইউর মিড লাইন ইমাজিনারি লাইন থ্রু দি স্পাইনাস প্রসেস অফ দি ভার্টিব্রা। তারপর ম্যাক্সিমাম distance from midline to the right heart border, maximum distance from the midline to the left heart border, এই দুটো যোগ করবা। এবং এটার সাথে রিলেশন আমি দেখাবো কার সাথে, ম্যাক্সিমাম
ইন্টারনাল ডায়ামিটার, ইন্টারথোরাসিক ডায়ামিটার। এখানে 8 আর 4 সেন্টিমিটার আসছে, হলো 12, আর ম্যাক্সিমাম ইন্টারনাল ডায়ামিটার অফ দি থোরাক্স এটা কত 24 সেন্টিমিটার আসছে। তাহলে অলমোস্ট হাফ হবে হলো cardiac shadow than that of the maximum internal diameter of the chest wall. আরেকটু দেখাচ্ছি, A plus B divided C, হ্যাঁ, তাহলে the cardiothoracic ratio should be less than 0.55 on PA view, that is A plus B divided by C সমান সমান less than 0.55, অর্থাৎ 55% এর কম হবে, হাফ হবে, হ্যাঁ। আর in cardiothoracic ratio more than 0.55 or 55% suggest cardiomegaly in adult, আর বাচ্চাদের ক্ষেত্রে আরেকটু বেশি 60% suggest cardiomegaly in newborn. আচ্ছা, তাহলে এক্সরেতে কি বলবা? এক্সরে চেস্ট, ওই যে আগের এক্সরেটা দেখিয়েছিলাম, এই যে এক্সরেটা, এই এক্সরেটা এক্সরে চেস্ট PA view বা যেটা ভিউ তুমি দেখতে পারলে, PA view showing enlarged transverse diameter of the heart shadow, increased cardiothoracic ratio, that is more than half, more than 50% of the thoracic diameter. The heart diameter is more than 50% that of the interthoracic diameter, মানে cardiothoracic ratio যেটা more than 50% হবে, অর্থাৎ হাফের থেকে বেশি হবে। তো যেটা আমি হিসাব করে দেখালাম। আচ্ছা, এখন এখানে বলে ফেলবে যে what are the causes of cardiomegaly? Heart failure, pericardial effusion, flux shaped হবে। congenital heart disease এর মধ্যে large VSD, PDA, ASD তে অতটা বড় হয় না, tricuspid stenosis, total anomalous pulmonary venous return যদি হয়, multiple valvular disease, secondary to rheumatic heart disease এবং valvular involvement, carditis in rheumatic প্যানকার্ডাইটিস, ভাইরাল মায়োকার্ডিটিস যেমন কক্সাকি বি ভাইরাস ইনফেকশন, ইকোভাইরাস, রুবেলা ভাইরাস, কার্ডিওমায়োপ্যাথি, পোস্ট ডিপথেরিক মায়োকার্ডাইটিস, কোন ড্রাগের ক্ষেত্রে, বা এনিমিয়া, বেরি বেরি গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, দিস আর দি কজ অফ কার্ডিওমেগালি। তাহলে কার্ডিওমেগালি উইথ প্ল্যাথরিক লাং ফেল, it is not globular, this is heart failure, হ্যাঁ, প্ল্যাথরিক হয়ে যাবে, হ্যাঁ। আর যদি ফ্লাক্স শেপ or onion shape heart হয় এবং oligemic lung field, both cardiophrenic and costophrenic, both cardiophrenic angles are acute, ছোট হয়ে গেছে, তাহলে this is pericardial effusion. ফ্লাক্স শেপ অথবা ওনিয়ন শেপ আমি দেখাচ্ছি, যেমন কোনো কারণে পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়াল ইনফ্লামেশন হলে, যেমন টিউবারকুলোসিস, কোলাজেন ডিজিজ লাইক rheumatoid arthritis, SLE, rheumatic fever, with rheumatic carditis with involvement of the কারণ rheumatic fever এ তুমি জানো endocardium, myocardium and pericardium, both the three layer can be involved, so rheumatic fever এ তুমি pericardial effusion পেতে পারো। এবং এখানে সাইজটা কেমন হবে? ফ্লাক্স শেপ, বড় তো হবেই, প্লাস শেপের একটা ব্যাপার আছে, ফ্লাক্স শেপ অথবা ওনিয়ন শেপ এরকম হয়ে যাবে, হ্যাঁ। আরেকটু দেখাই, এটা একটু অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ। এবং একটা ফ্লাক্স যদি চিন্তা করি, মোটামুটি কাছাকাছি, হ্যাঁ, অ্যাপেক্সটা যেমন এখান থেকে পরে এখানে এভাবে আসে, এরকম চোখা হয়ে আসেনি, দুই পাশে ফ্লাক্সের মতো গোল হয়ে আছে, একটু ভ্যারিয়েশন আছে, দুই একদম ফ্লাক্সের মতো দুই পাশে সমান হয়ে যায়নি, বাট এই পাশটা যে অ্যাপেক্সটা ওটা ভালো বোঝা যাচ্ছে না, হ্যাঁ, এবং ফ্লাক্স শেপ হয়েছে গেছে বা অনিয়ন শেপ, হ্যাঁ। থ্যাংক ইউ অল, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের কমেন্টস গুলা আমি দেখতে পারি নাই, আশা করি বুঝতে পেরেছো। তো আরো এক্সরে আছে, তোমার নিউমোনিয়ার সাথে কিছু এক্সরে দেখিয়েছিলাম, সেগুলা যদি দেখো, ভ্যারাইটিস অফ নিউমোনিয়া, যেমন লোবার নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়ার এক্সরেটা দেখানো হয়নি এখানে,
যারা নিউমোনিয়ার ক্লাস করেছে ওখানে অনেক এক্সরে দেখানো হয়েছিল। তারপরে ওখানে প্লুরাল ইফিউশন এখানে দেখলাম, ওখানে আরো কিছু এক্সরে দেখানো হয়েছিল। তোমরা যদি এই ক্লাসটা দেখো ওখানেও কিছু এক্সরে ক্লু পাবা, অনেকগুলা এক্সরে, তো ওটাও দেখে নিতে পারো। তো আজকের জন্য এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।